টেকনিক ক্লাসের আমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা রয়েছে অর্থাৎ বীরভূম জেলা স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা 279 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পূর্ণমান হবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তো আমি তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার সকল সাবজেক্টের সবকটা স্কুলের প্রশ্নোত্তর করাবো, তাই জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 14 সমান 14। এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন, উত্তর লিখবে উইলিয়াম কেরি। 2 নম্বর, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেন লর্ড লিটন। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন দাদাভাই নৌরোজি। নেক্সট, জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় হিন্দু মেলা। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 সালে। ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ। পরের প্রশ্ন, প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে লাহোর অধিবেশনে। 3টি গোল টেবিল অধিবেশনে যোগদান করেছিলেন আম্বেদকর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন মাস্টারদা সূর্য সেন। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। ভারতের ইংরেজি ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয় 1835 সালে। পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। ভারতে সংবিধানের মূল রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। এবার দেখো, পরের যে প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 14 সমান 14। 1 নম্বর যে প্রশ্ন, এক কথায় যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। ভারতে বিপ্লববাদের জনক কাকে বলা হয়? উত্তর লিখবে বিনায়ক দামোদর সাভারকার। রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর লিখবে 12ই ফেব্রুয়ারি। মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে নওয়াব সলিমুল্লাহ। 4 নম্বর, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? উত্তর লিখবে 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর লিখবে মেধা পাটেকর। 6 নম্বর, সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদকে? উত্তর লিখবে তাপসী মালিক। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে দুটি মিলিয়ে লিখতে বলেছে। তো প্রথমে দেখো, চিত্তরঞ্জন দাসের সঙ্গে মিলবে স্বরাজ্য দল। বিনয় বাদল দীনেশ, এর সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে অলিন্দ যুদ্ধ। তারপরে দেখো, রামপ্রসাদ বিসমিলের সঙ্গে তোমাদের যেটা মিলবে কাকরি ষড়যন্ত্র মামলা। আর লক্ষ্মী সাইগল, এটার সঙ্গে মিলবে ঝাঁসি রানী ব্রিগেড। ঠিক আছে, এবার দেখো, শূন্যস্থান পূরণ করতে বলছে। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। নবজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং। ঠিক। সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক। আফ্রিকায় আন্দোলনের নেতা ছিলেন পান্ডুরঙ্গা হেগড়ে। ঠিক। এবার দেখো, 2 থেকে 3টি বাক্যে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। ঠিক আছে, 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো। উত্তর লিখবে নরমপন্থীরা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ছিলেন এবং সাংবিধানিক উপায়ে স্বায়ত্ত শাসন অর্জনে বিশ্বাস করতেন। অন্যদিকে চরমপন্থীরা ব্রিটিশ শাসনের বিরোধিতা করতেন এবং স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন, ধর্মঘট ও বয়কটের মতো পন্থা অবলম্বন করার পক্ষপাতী ছিলেন। 2 নম্বর, খিলাফত আন্দোলন কাকে বলে? উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের সুলতান ও খলিফার পদ বিলুপ্ত করার জন্য ব্রিটিশ সরকার যে উদ্যোগ নেয় তার প্রতিবাদে ভারতে মুসলমানরা যে আন্দোলন শুরু করেন তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের খলিফার সম্মান ও ক্ষমতা ফিরিয়ে আনা। 3 নম্বর প্রশ্ন আছে, হোমরুল আন্দোলন বলতে কি বোঝো? উত্তর লিখবে বিংশ শতাব্দীর শুরুতে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের নেতৃত্বে ভারতে যে স্বশাসন বা হোমরুল আন্দোলন গড়ে ওঠে তাকে হোমরুল আন্দোলন বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের যেসব অধিকার দেবে বলে ঘোষণা করেছিল তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। সেই পরিস্থিতিতে ভারতের স্বশাসনের আন্দোলন বা হোম রুল মুভমেন্ট জোরদার হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, রাজাজির সূত্র কি? উত্তর লিখবে ভারত পাকিস্তান দেশ বিভাজন আটকানোর উদ্দেশ্যে কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী মুসলিম লীগের প্রধান নেতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি কয়েকটি প্রস্তাব পেশ করেন। 1944 খ্রিস্টাব্দে রাজা গোপালাচারী প্রস্তাবিত এই নির্দেশগুলি রাজাজির সূত্র নামে পরিচিত। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়? উত্তর লিখবে মাতঙ্গিনী হাজরা ছিলেন একজন ভারতীয় বিপ্লবী যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন।
1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে একটি মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। দেশের স্বাধীনতা সংগ্রামে তার আত্মত্যাগ স্মরণীয়। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? উত্তর লিখবে, ধর্মনিরপেক্ষতা হলো এমন একটি নীতি যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করে না, বরং সব ধর্মের প্রতি সমান সম্মান দেখায়। এই নীতি অনুযায়ী রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ করা হয় না এবং সব নাগরিক তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে, সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকারের উল্লেখ করো। উত্তর লিখবে, সংবিধান অনুযায়ী নাগরিকদের দুটি মৌলিক অধিকার হলো সাম্যের অধিকার, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ও জন্মস্থান নির্বিশেষে সব নাগরিকের প্রতি রাষ্ট্রের সমান আচরণ করার অধিকার। স্বাধীনতা অধিকার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার স্বাধীনতা এবং ভারতের সর্বত্র চলাচলের স্বাধীনতা। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন কাকে বলে? উত্তর লিখবে, 1946 থেকে 47 সালে বাংলার কৃষকদের দ্বারা পরিচালিত একটি বড় কৃষক আন্দোলনকে তেভাগা আন্দোলন বলা হয়। এই আন্দোলনের মূল দাবি ছিল উৎপাদিত ফসলের 2/3 ভাগচাষী দিতে হবে এবং বাকি 1/3 জমির মালিক পাবে। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলনে বিভাজন কেন ঘটে? উত্তর লিখবে, ব্রাহ্ম সমাজে বিভাজনের প্রধান কারণ ছিল কেশবচন্দ্র সেনের কিছু বিতর্কিত পদক্ষেপ। তার উদ্যোগে বাল্যবিবাহ বিরোধী আইন পাশ হলেও তিনি নিজের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দেন। এর ফলে আদি ব্রাহ্ম সমাজের সদস্যরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং 1863 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠিত হয়। এবার দেখো 4 থেকে 5টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নের লক্ষণীয় 3 × 5 = 15। প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে? আর অথবা দিয়ে আছে সুরাট বিচ্ছেদ কি? তো দেখো ইলবার্ট বিল আন্দোলন কি, দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই উত্তরটা লিখে নেবে, আমি আর পড়লাম না, ঠিক আছে। তারপরে দেখো, তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো প্রথম পার্টের যে প্রশ্নটা আছে স্বরাজ ভাবনা, তার উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে। ভারতীয় রাজনীতিতে নতুন আদর্শ ও নতুন পথের দিশারি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। দিয়ে এর উত্তরটা তোমরা লিখবে এতটা অবধি, ঠিক আছে। এবার দেখে নাও, ভিডিওটা পজ করে দেখে নাও। আশা করি তোমরা দেখে নিচ্ছ ভিডিওটা পজ করে, ঠিক আছে। এই যে পয়েন্ট যেমন দেওয়া আছে, বুনিয়াদি গ্রাম, পাশ্চাত্য বিরোধিতা, গান্ধীজির স্বরাজ ভাবনা, এইসব পয়েন্টগুলো কিন্তু পূর্ণকালীতে লিখবে, ঠিক আছে। তারপরে হিন্দ স্বরাজের ইংরেজি অনুবাদ, ঠিক আছে। এইটা প্রথম পার্টের উত্তর। তারপর দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, চৌরি চৌরার ঘটনা কি? দেখো চৌরি চৌরার ঘটনা কি, দেখো এখানে আছে। 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে একদল ক্ষুব্ধ জনতা একটি পুলিশ থানায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় 21 জন পুলিশকর্মী এবং 3 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অত্যন্ত ব্যথিত হন এবং 1922 সালের 12 ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্ন, এটা আছে লাহোর প্রস্তাব কি অথবা কি হয় পাকিস্তান কথাটির উৎপত্তি হয়। দেখো লাহোর প্রস্তাব কি, তার উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে, ঠিক আছে। আশা করি তোমার ভিডিওটা পজ করে তোমরা লিখে নিয়েছো, আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। তারপর পাকিস্তান শব্দের উৎপত্তি কিভাবে হয়, তার উত্তর এখান থেকে শুরু করবে, এটা লিখবে, ঠিক আছে। অথবা দিয়ে এটা আছে, আশা করি দেখে নিয়ে সকলে। এবার পরের প্রশ্ন আছে, নেহেরু রিপোর্ট কি? দেখো নেহেরু রিপোর্ট কি, তার উত্তরটা এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো, ভিডিওটা পজ করে। চলে আসো পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি অথবা ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর এবং কি কি? প্রথমে দেখো রাষ্ট্রপতি পদের যোগ্যতা, এইটা হচ্ছে রাষ্ট্রপতি পদের যোগ্যতা, ঠিক আছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সরকারি কোনো লাভজনক পদে তিনি যুক্ত থাকতে পারবেন না। এবার দেখো পরের যে অথবা দিয়ে প্রশ্ন আছে, ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর এবং কি? তো 3টি স্তর রয়েছে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থা। কি কি স্তর? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে। কোন স্তর কোথায় কাজ করে সেটা তোমরা একবার দেখে নিও, এখানে লেখা আছে। আশা করি তোমরা সব দেখে নিয়েছো। এবার দেখো 8 থেকে 10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। টিকা লিখতে বলেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের টিকা এখানে লেখানো হয়েছে, এখান থেকে শুরু করবে লেখানো, ঠিক আছে। আমি আর পড়লাম না, দেখো এত অব্দি লিখলেই হবে, ঠিক আছে। ভিডিওটা পজ করে লিখে নিও। 2 নম্বর দেখো, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? দেখো এখান থেকে এতটা লিখলেই হয়ে যাবে, আশা করি লিখে নিয়ে সকলে।
পরের প্রশ্ন, গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে কতটা প্রভাবিত করেছিল? দেখো এখান থেকে শুরু করবে লেখা, এতটা অবধি লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল? এখান থেকে শুরু, এখানে শেষ উত্তরটা। ঠিক আছে, দেখো আমি এখানে উত্তরগুলো একটু টু দি পয়েন্ট লেখানোর চেষ্টা করেছি। তারপরে দেখো 1857 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব কি? আচ্ছা, এটা সিপাহী বিদ্রোহ হবে। ঠিক আছে, এখান থেকে লেখা, আশা করি তোমরা সব লিখে নিয়েছো। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন প্রশ্ন উত্তর চাও, রায় মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর চাও, বা কোন বিষয়ে সাজেশন চাও, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।